আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা আক্তার, হোম সায়েন্স ডিপার্টমেন্ট, দনিয়া কলেজ। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদেরকে তোমাদের কলেজ জীবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকের এই ক্লাসটা একটা পরিচিতি ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অনলাইন ক্লাস, তোমরা সামনাসামনি নেই, আর সেই সাথে অনলাইন ক্লাস মানে হচ্ছে লিমিটেড কিছু ক্লাস নেয়া, সেহেতু এত সময় আমরা পাবো না, আর পরিচিতি পর্বের অ্যাকচুয়ালি সুযোগও নেই। তো যাই হোক, আমরা একটু সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, যেহেতু আমরা তোমাদেরকে গার্হস্থ্যবিজ্ঞান বিষয়টা পড়াবো, গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 273। হ্যাঁ, এই প্রথম পত্র এটার ক বিভাগ হচ্ছে গৃহ ব্যবস্থাপনা এবং গৃহায়ন, আর খ বিভাগটা হচ্ছে বস্ত্র ও বয়নশিল্প। আমি তোমাদেরকে বলবো যে প্রথম পত্রের জন্য তোমরা মালিনা রানী ঘোষের বইটা কিনতে পারো, এটা বেটার। আর দ্বিতীয় পত্রটা একটু দেখো, দ্বিতীয় পত্রে হচ্ছে ক বিভাগ শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক, আর খ বিভাগটা হচ্ছে খাদ্য পুষ্টিবিজ্ঞান। এখানে তোমরা রাফিকা সুলতানা ও গাজী হোসনে আরা, হ্যাঁ, দুই রাইটার মিলে একটা বই লিখেছেন। এই বইটা তোমরা দ্বিতীয় পত্রের জন্য কিনতে পারো। এখন কথা হচ্ছে 2015-16 সালের আগ পর্যন্ত আমরা ফার্স্ট ইয়ারে প্রথম পত্র এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় পত্র বই পড়তাম, কিন্তু 2015-16 সালের পর থেকে গভর্নমেন্ট সিস্টেম করে দিয়েছে যে আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্টের কিছু অংশ এবং সেকেন্ড পার্টের কিছু অংশ, আবার সেকেন্ড ইয়ারে সেম সেকেন্ড পার্টের কিছু অংশ এবং ফার্স্ট পার্টের কিছু অংশ মিলে পড়ব। তো সেই হিসাবে আমরা এখন ফার্স্ট ইয়ারে কি পড়ব, এখন ফার্স্ট ইয়ারে যেটা পড়ব, এই প্রথম পত্রের ক বিভাগ, দ্যাট মিনস গৃহ ব্যবস্থাপনা এবং গৃহায়ন, যেটা তোমাদের ইসরাত ম্যাডাম নেবেন, এবং দ্বিতীয় পত্রের খ বিভাগ, দ্যাট মিনস খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, এটা আমি ফাহমিদা আক্তার তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, তাহলে আমরা এই দুটা পড়ব ফার্স্ট ইয়ারে এবং এই দুটো পড়ব সেকেন্ড ইয়ারে। ঠিক আছে, আচ্ছা, আর্টসের মেয়েদের তো আসলে হোম সায়েন্স সাবজেক্টটা আগে থেকে পরিচিত, যেহেতু তোমরা 9-10-এ পড়ে এসছো, কিন্তু কমার্সের মেয়েরা কিন্তু এই হোম সায়েন্স সাবজেক্টটা তোমাদের একেবারে আননোন। ওই যে তারে জমিন পর, সে সময় আমরা দেখেছিলাম কি ওই ছবিতে যে ছোট্ট বাচ্চাটা, ওর অক্ষর জ্ঞান ছিল না বলে ওর কাছে কিন্তু সব পড়াটা আসলে ভালোই লাগতো না। এই হোম সায়েন্স মানে আমরা যেটা বাহ্যিকভাবে যেটা বুঝি যে হোম সায়েন্স মানে হচ্ছে রান্নাবান্না, খাওয়া দাওয়া, একটা বোরিং একটা সাবজেক্ট, তাই না? আমি একটা সাবজেক্ট সম্পর্কে 2টা বছর পড়াশোনা করব, কিন্তু এই সাবজেক্টটা আমার জীবনে কি কাজে লাগবে, এটা আমার গুরুত্বটা কি, সেটা যদি আমার ভালো না লাগে, তাহলে কিন্তু এই সাবজেক্টটা আমি কখনোই পড়ে ইন্টারেস্ট ফিল করব না। এটা আসলে খুব মজার একটা সাবজেক্ট। আমি তোমাদেরকে এই মানে পড়ানোর আগে এই সাবজেক্টের গুরুত্বটা আমি একটু পড়িয়ে নিতে চাই, তাহলে তোমরা ইন্টারেস্ট ফিল করবে যে এটা কত মজার একটা সাবজেক্ট। এই সাবজেক্টের গুরুত্বটা শুরু হয় যখন আমরা মায়ের পেটে থাকি, তখন থেকে। খুব অবাক লাগছে না? মায়ের পেটে থাকা অবস্থায় এই ইন্টারমিডিয়েটের সাবজেক্টের গুরুত্ব কীভাবে শুরু হয়। দেখো, আমরা কি করি, আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন একটা মাকে শারীরিক এবং মানসিকভাবে দুইভাবেই কিন্তু মায়ের যত্নের প্রয়োজন। একটা মা কী খাবে, তাকে মেন্টালিটি কীভাবে সুস্থ রাখবো, তারপরে মার খাওয়া দাওয়ার উপর কিন্তু বাচ্চার সুস্থতা ডিপেন্ড করে। এই জিনিসগুলো আমরা এই হোম সায়েন্স সাবজেক্টটা পড়ে জানব। এছাড়া বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, দ্যাট মিনস বাচ্চা যখন পৃথিবীতে আসবে, তখনও কিন্তু মা কি খাবেন, বাচ্চাকে আমরা কিভাবে টেক কেয়ার করবো, কিভাবে যত্ন নিব, সেই জিনিসগুলো আমরা এই হোম সায়েন্স সাবজেক্ট পড়ে জানতে পারবো। তারপরে দেখো, আমাদের পরিবারে বিভিন্ন রকম সদস্য থাকে, ছোট একেবারে হয়তো বা 6 মাস, তারপরে বড় তোমরা যারা আছো, বাবা মা কিংবা বৃদ্ধ দাদা দাদি, বিভিন্ন বয়সের সদস্য থাকে। এদের কিন্তু বিভিন্ন রকম ডিমান্ড থাকে, সেটা খাবারের হতে পারে, পোশাকের হতে পারে, মেন্টালি হতে পারে, মানসিকভাবে, শারীরিকভাবে। এই যে জিনিসগুলো কিন্তু আমরা এই হোম সায়েন্স সাবজেক্টটা পড়ে জানবো। আর আরেকটা ব্যাপার কি জানো, সবচেয়ে মজার ব্যাপার যেটা,
আমাদের যে কিছু কিছু রোগ থাকে, যে যেমন ধরো ডায়রিয়া, তারপর আমাশা, ডায়াবেটিস, এরপরে হচ্ছে কি বলে এটাকে, জ্বর। তো এই যে রোগগুলো, এই রোগগুলো সম্পর্কে কিন্তু আমরা এই হোম সায়েন্স সাবজেক্টটা পড়ে জানবো, এবং এই রোগে কী ধরনের পথ্য দিব, কী ধরনের খাবার খেতে হবে, কী ধরনের চিকিৎসা হবে, সেগুলো আমরা এই হোম সায়েন্স সাবজেক্টটা পড়ে জানতে পারবো। আর পরিবারে এছাড়াও আছে, আমরা পরিবারে কিভাবে আমরা আয় বাড়াতে পারবো। আয় বলতে আমরা কি বুঝি, যে আয় বলতে আমরা বুঝি বাবা অথবা মা চাকরি করে কিংবা ব্যবসা করে, দ্যাট মিনস এখান থেকে আমাদের আয় হচ্ছে না। এই চাকরি এবং ব্যবসা ছাড়াও আমরা আরও বিভিন্নভাবে আমাদের আয়টা বাড়াতে পারবো, সেটা আমরা জানবো। আর এছাড়া দেখো, সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমরা কি করি, মেয়েরা আমাদের যেহেতু হোম সায়েন্স সাবজেক্টটা মেয়েদের সাবজেক্ট, এখানে আমাদের কিন্তু আমরা একটু রূপচর্চাও করি। এই রূপচর্চাটা আমরা কষ্ট করে পার্লারে যে টাকা খরচ করে, সময় খরচ করে করার থেকে আমরা যদি আমাদের খাবার দিয়ে আমরা সেই রূপচর্চাটা করতে পারি, হ্যাঁ, আমরা খাবারও খেলাম, আবার আমাদের রূপচর্চাও হয়ে গেল, আমাদের ফিজিক্যালি আমরা ফিট থাকলাম, তাহলে সেটা আরও বেশি বেটার না? তারপরে দেখো, আর এছাড়া আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের কাজ কি বলো তো দেখি? আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের কাজ আমার কাছে যেটা মনে হয় স্পেসিফিক, শপিং করা, তাই না? এই শপিং করতে গেলে আমরা অনেক সময় কিন্তু দেখবে যে ঠকে আসি। কেমন? যে বলে যে, আমরা যদি জিজ্ঞেস করি যে ভাই এটা কি কটন, বলে যে হ্যাঁ আপা এটা 100% কটন। বাসায় এসে দেখি কি ওটা সিনথেটিক, পরে আরাম নেই, রং উঠে গিয়েছে, তারপর কাপড়টা ধোয়ার পরে ফেসে গেল, এরকম বিভিন্ন প্রবলেম হয়। এই জিনিসগুলো আমরা এই হোম সায়েন্স পড়লে আমরা এই জিনিসগুলো চিনতে পারবো। আর তারপরে দেখো, খাদ্যের যে কুসংস্কার, আমাদের সমাজে কিন্তু এখন অনেক কুসংস্কার আছে খাবারের উপর। ওই যে বলে ঠান্ডা লাগলে বড়ি খাওয়া যাবে না, তারপর কলা খাওয়া যাবে না, প্রেগনেন্সি পিরিয়ডে শশা খেলে বাচ্চার হাত পা শশার মতো রুক্ষ হয়ে যায়, তারপর ডিম খেলে বাচ্চার চোখ ডিমের মতো হয়, এরকম বিভিন্ন কুসংস্কার আছে। এই কুসংস্কারগুলো সম্পর্কেও আমরা এই সাবজেক্টটা পড়লে এই সাবজেক্ট সম্পর্কে জানতে পারবো। আসলে আমার কাছে যেটা মনে হয় যে একেবারে জন্ম থেকে শুরু করে হোল লাইফ, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই আমাদের এই সাবজেক্টটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে। আচ্ছা, এরপরে চলো আমরা একটু সরাসরি পড়ায় চলে যাই। আমি আজকে তোমাদেরকে যেটা পড়াবো, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান খ বিভাগের নবম অধ্যায়। তোমরা একটু বইয়ে দেখতে পারো, দ্বিতীয় পত্রে 199 পেজ, খাদ্য ও খাদ্যের উপাদান। আমাদের টপিকের নেম কি? টপিকের নেম হচ্ছে খাদ্য ও খাদ্যের উপাদান, ঠিক আছে? এই খাদ্য ও খাদ্য উপাদানের মধ্যে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে খাদ্য কি। মেয়েরা, তোমরা যখন সামনাসামনি ক্লাস করো তখন আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো খাদ্য কি, অথবা খাদ্যের সংজ্ঞাটা বলো, তখন কেউ কেউ বলো যে ম্যাডাম যা খেলে আমরা শক্তি পাই কিংবা যা খেলে আমরা কাজ করতে পারি সেটাই খাদ্য। হ্যাঁ, এটা মোটামুটি চলে। আবার কেউ কেউ বলো ম্যাডাম আমরা যা খাই তাই খাদ্য। আসলে সত্যিকার অর্থে আমরা যা খাই তাই কি কখনো আমাদের খাদ্য হয়? হয় না। কেন হয় না? দেখো, ছোট বাচ্চারা অনেক সময় কি করে, মাটি খেয়ে ফেলে, ময়লা কাগজপত্র অনেক কিছু মুখে দিয়ে ফেলে। আবার আমরা বড়রা অনেক সময় কি করি, নখ খাই, কেউ চুল মুখে দেয়, কলমের ক্যাপটা আমরা চিবাই। তো এটা কি আমাদের খাদ্য হতে পারে কখনো বলো? কখনো এটা আমাদের খাদ্য হতে পারে না। আমরা ওই জিনিসটাকেই খাদ্য বলবো যে জিনিসের কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকবে। যেমন কি, খাদ্যের সংজ্ঞাটা আমি একটু বলি। যা গ্রহণ করলে দেহে তাপশক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা, তিনটা জিনিস খেয়াল রাখবে। তাপশক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমাদের দেহকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখে, তাকেই আমরা খাদ্য বলবো। এদিকে তিনটা জিনিস, তাপশক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সুস্থ, সবল, কর্মক্ষম রাখে, তাকে খাদ্য বলে। আচ্ছা, এখন
আর্টসের মেয়েরা মোটামুটি বুঝো, কিন্তু কমার্সের মেয়েরা কিন্তু এটা সাথে একেবারেই আনসিন। তোমাদেরকে এই যে খাদ্যের যে ডেফিনেশনটা, এর মধ্যে যে আমি 3টা জিনিস বললাম, এই 3টা জিনিস একটু ভেঙে বোঝাতে হবে। এটা হচ্ছে বেসিক। এই বেসিকগুলো না বুঝলে তোমরা কিন্তু পরবর্তীতে আরও অনেক কিছু তোমাদের ল্যাকিংস থেকে থাকবে, বিশেষ করে এই যে খাদ্য পুষ্টিবিজ্ঞান এটায় টপিকে। দেখো, প্রথমে আমি যেটা বললাম তাপশক্তি উৎপাদন। তাপশক্তি উৎপাদনের মধ্যে এখানে তাপ এবং শক্তি, তোমরা একটু খেয়াল করো, তাপ শক্তি, এটা হচ্ছে 1 নাম্বার। খাবার আমাদের কি করবে? তাপ ও শক্তি উৎপাদন করবে। এখন কথা হচ্ছে তাপটা কি? আমাদের বডির যে নর্মাল টেম্পারেচার, এটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেকটা মানুষেরই কিন্তু শরীরে তাপমাত্রা থাকে। এটা আমরা কিভাবে ফিল করব? ধরো গরমের মধ্যে যদি ফ্যানটা অফ করে দেই, আমরা কয়েকজন যখন একসাথে বেঞ্চে বসো, তোমরা একসাথে বেঞ্চে বসো, তখন কি আমাদের শরীরটা একটু গরম লাগে? আমরা বলি কি, এক ফাঁকা হয়ে বস। তার মানে কি, আমরা আমাদের শরীরে যে হিট উৎপাদন হচ্ছে এটা তখন আমরা ফিল করি। আবার শীতের মধ্যে আমরা কি প্রচণ্ড ঠান্ডায় আমরা ওই যে কাঁথা, কম্বল কিংবা লেপ যেটাই আমরা গায়ে দিই না কেন, আমরা যখন গায়ে দিই তখন কিন্তু আমরা ঠান্ডায় কাঁপতে থাকি। কিছুক্ষণ পর কি আমাদের বডিটা ওয়ার্ম হয়ে যায়, হ্যাঁ, উষ্ণ হয়ে যায়। দ্যাট মিনস আমরা ফিল করি যে হ্যাঁ, আমাদের বডিতে তাপ উৎপাদন হচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি। শক্তিটা কি? আমরা খাবার খাওয়ার ফলে কিন্তু আমরা এনার্জি পাচ্ছি। এই যে তোমাদেরকে এখন আমি সংসারে কিংবা বাইরে যত কাজকর্ম করছি, এই জন্য কি আমার শক্তির প্রয়োজন। এই শক্তিটা কোত্থেকে আসে? এই শক্তিটা আসে এই খাদ্য থেকে। এই শক্তিটা যে খাদ্য থেকে আসে, এই জিনিসটা আমরা কীভাবে ফিল করব? এটা ফিল করব আমরা এভাবে। ধরো রোজার মাসে আমরা কি করি? লাস্ট খাই সেহরির সময়। সেহরির সময় যখন আমরা লাস্ট খাই, তারপরে কিন্তু আমরা সকালবেলা মোটামুটি সকালবেলা পুরো উদ্যমে কাজ করতে পারি, দুপুরেও পারি মোটামুটি, বিকালের দিকে একটু ক্লান্তিবোধ চলে আসে। আর আসরের পরে কি আমাদের একেবারেই আর জানটা চলছে না। মা কোনো কাজের কথা বললে আমরা কি বলি যে মা আমার একদম শরীরটা চলছে না, মনে হয় কি যে হাতটাও এভাবে পড়ে যাচ্ছে, তাই না? খুব নিস্তেজ হয়ে আসে। দ্যাট মিনস আমরা কিন্তু এ থেকে বুঝতে পারি যে আমরা যে লং টাইম স্টারভেশনে আছি, লং টাইম আমরা খাচ্ছি না, অনাহারে আছি। দ্যাট মিনস আমার শরীরের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমি কি বলেছি? খাদ্য আমাদের কী দেয়? তাপ এবং শক্তি উৎপাদন করে। তাপ এবং শক্তি উৎপাদন করে। 2, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন। ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন, এখানে কথাটা শুনলে মনে হয় কি যে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন তো সেম জিনিস, কিন্তু না, এটাও কিন্তু ফুললি ডিফারেন্ট দুটা জিনিস। খাবার আমাদেরকে আমাদের ক্ষয়ও পূরণ করে, বৃদ্ধিও সাধন করে। আগে আমি তোমাদেরকে বৃদ্ধি সাধন জিনিসটা বুঝিয়ে নেই। বৃদ্ধি সাধনটা কি? আমরা মায়ের পেটে থেকে কতটুকু হয়েছিলাম? ছোট্ট 3-3.5 কেজি ওজন নিয়ে পৃথিবীতে এসেছি। সেখান থেকে আজকে আমরা কত 60 কেজি 70 কেজি, এটা আসলে লুকোচুরির কিছু নেই। তারপরে কত বড় হয়ে গিয়েছি। এই যে আমি এত বড় ফাহমি ডাক্তার কিভাবে হলাম? হ্যাঁ, এই আমি আস্তে আস্তে বড় হয়েছি বলেই তো হয়েছি। এই যে আমার যে বড় হয়ে ওঠা, এই বড় হয়ে ওঠার কাজটা কে করেছে? এটা এই খাদ্যই করেছে। দ্যাট মিনস বৃদ্ধি সাধন করেছে। আর ক্ষয়পূরণটা কি? ক্ষয়পূরণটা অনেক সময় তোমরা দেখবে যে অনেক সময় আল্লাহ মাফ করুক আমাদের হাত কিংবা শরীরে যে কোনো অংশে কেটে যায় না, কেটে গেলে কি হয়? একটু ফাঁকা হয়ে যায়। যদি আমরা একটু এরকম করে দেখি যে ফাঁকা হয়ে যায়, কিছুদিন পরে আমরা দেখি কি আমাদের ওই ফাঁকা জায়গাটা ভরাট হয়ে গিয়েছে। আরেকটা এক্সাম্পল দিই, খুব ইজি একটা এক্সাম্পল। ধরো আমরা একজোড়া জুতা কিনলাম, কত টেনে প্রতিদিন পরলে না হয় ধরলাম 6 মাস 1 বছরই ব্যবহার করা যায়। তারপরে কি জুতার তলাটা ক্ষয় হয়ে যায়। কিন্তু আমাদের যে পায়ের পাতা, এই তাহলে জুতার তলার হিসাব করলে আমাদের পায়ের পাতাটা কি ক্ষয় হয়ে, হাড় বের হয়ে, রক্ত বের হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কি হয় না। দ্যাট মিনস আমরা যখন রেস্টে থাকি তখন আমাদের শরীরে এই যে আমরা হাঁটাচলা করি, আমাদের পায়ের পাতাটা ক্ষয় হয়। এই ক্ষয়টা আবার
ভরাট হয়ে যায়। এই ভরাটটা কে করে? এই ভরাটটা খাবারই করে, ঠিক আছে? তাহলে খাবার আমাদের কি করছে? এদিকে ক্ষয়পূরণ করছে, এদিকে বৃদ্ধি সাধন করছে। আচ্ছা, আরেকটা দেখো যেটা রোগ প্রতিরোধের কাজ করে। আচ্ছা সরি, রোগ প্রতিরোধ। আচ্ছা মেয়েরা, আমাদের এই শরীরটা আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে এখানে মানে অটোমেটিক্যালি আমাদের শরীর বিভিন্ন রোগের সাথে আমাদের শরীরে এমনভাবে আল্লাহ সোলজার ফিট করে দিয়েছেন, যেই সোলজারগুলো কী করে আমাদের শরীরের ভিতরে যখন কোনো ক্ষতিকর জীবাণু, ক্ষতিকর কোনো অসুখ বিসুখ বাসা বাঁধে, তখন সেই সোলজারগুলো কী করে আমাদের ওই ক্ষতিকর রোগ জীবাণুগুলোর সাথে ফাইট করে, অ্যাটাক করে ওদেরকে মেরে ফেলে। এটাই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতাও আল্লাহ আমাদেরকে তৈরি করে গিয়েছেন আমাদের বডির ভিতরে, যেটাকে নাকি বলে ইমিউনিটি পাওয়ার, ঠিক আছে? এই ইমিউনিটি পাওয়ারটাও আমরা কোত্থেকে পাই? খাবার থেকে পাই। তাহলে দেখো, খাদ্য আমাদের কি করে? প্রথমে তাপশক্তি উৎপাদন করে, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এটা আমি এত ডিটেলস বুঝালাম কেন? এই জিনিসটা কিন্তু পরবর্তীতে যখন তোমরা খাদ্য পুষ্টি পড়বে, তখন কিন্তু খাদ্য পুষ্টির মধ্যে এই জিনিসটা ডিটেলস লাগবে। সেই সময় কিন্তু আমি আর এত ভেঙে ভেঙে পড়ানোর সুযোগ হবে না, যে কারণে আমি এখন বুঝিয়ে দিলাম। তারপরে দেখো, আচ্ছা এই তিনটা কাজ করে আমাদের কি করে? সুস্থ সবল কর্মক্ষম রাখে, তাকেই আমরা খাদ্য বলবো। আচ্ছা, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, দ্যাট মিনস শ্রেণী বিভাগ খাবারের। রাসায়নিক প্রকৃতির উপর ভিত্তি করে খাবারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার। আচ্ছা, এটা আমি বলেছি রাসায়নিক প্রকৃতির উপর ভিত্তি করে এই 6 ভাগে ভাগ করা হয়েছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার। আর তাপশক্তি উৎপাদনের উপর ভিত্তি করে এই 6টা ভাগকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। কেমন? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং ভিটামিন, মিনারেলস, ওয়াটারকে আবার মাইক্রোনিউট্রিয়েন্ট। তোমাদেরকে আমি এই তাপশক্তি উৎপাদনের উপর এটা আগে একটু বুঝিয়ে নেই। যেমন আমি বলেছিলাম কি, খাবার আমাদের তাপ এবং শক্তি উৎপাদন করে। এখানে মেয়েরা আরেকটা কথা আমি একটু বলে নেই। আমরা অনেক সময় কি অল্টারনেট কাজ করি না, যে ধরো আমাদের ঘরে আমাদের একটা বদ্ধমূল ধারণাই হয়েছে কি আমাদের রান্নাবান্না করে আমাদের মা। ধরো কোনো কারণে মা বাসায় নেই অথবা মা অসুস্থ, সেই ক্ষেত্রে কি একটু বাবাও মাঝে মাঝে করেন। ধরো আজকে মাও নেই বাবাও নেই, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? সেই ক্ষেত্রে আমরা কিংবা ধরো বাসার বুয়া অল্টারনেট করে। আমাদের বডিটাও সেম। আমাদের বডিটা কেমন? যে আমাদের এই বডিতে, এই যে আমি তোমাদের বলেছিলাম তাপশক্তি উৎপাদনের কাজটা কে করে? এই কার্বোহাইড্রেট। যদি কোনো কারণে আমাদের বডিতে তাপশক্তি উৎপাদনের জন্য এই কার্বোহাইড্রেটটা না থাকে অথবা ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে করে কে? ফ্যাট করে। এখন ধরো আমাদের কার্বোহাইড্রেটও নেই, ফ্যাটও নেই, তাহলে কে করবে? তাহলে করবে হচ্ছে প্রোটিন, ঠিক আছে? অপশন, প্রথমে করবে কার্বোহাইড্রেটের অ্যাবসেন্স হলে করবে ফ্যাটের অ্যাবসেন্স হলে করবে প্রোটিন। এখন দেখো, এই তিনটা আমাদের শরীরে এনার্জি দেয় তাপশক্তি উৎপাদন করার জন্য, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এই জন্য এরা আমাদের শরীরে জারিত হয়ে সরাসরি তাপশক্তি উৎপাদন করে বলে এদেরকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। কিন্তু এই যে ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এরা কিন্তু আমাদেরকে এই যে কাজ করার যে শক্তি, এই শক্তিটা এরা আমাদেরকে দেয় না। তাপ এবং শক্তি এই তিনটা জিনিস উৎপাদন করে না। এরা কি করে? এরা যখন তাপশক্তি উৎপাদন করে তখন এরা হচ্ছে এদেরকে সাহায্য করে। দ্যাট মিনস বাসার কাজের বুয়ার মতো, যে কাজের বুয়া কি মাকে যেমন হেল্প করে, এরা হচ্ছে সেম এই তিনটা জিনিস মাকে এদেরকে হেল্প করে কি করার জন্য? তাপশক্তি উৎপাদন করার জন্য। এই জন্য এদেরকে বলে মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে? এখন ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টটা আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা যেটা ডিটেলস পড়বো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেটটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত এই কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটের
আচ্ছা, এই কার্বোহাইড্রেটটা হচ্ছে আবার 3 প্রকার, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। আচ্ছা মেয়েরা, আমরা এই যে প্রত্যেকটা যে খাদ্য, এই খাদ্যের উৎসটা পড়ব। উৎসটা তো বুঝতে পেরেছ যে আমরা কোন খাবার থেকে এই কার্বোহাইড্রেটটা আমি কোন কোন খাবার থেকে পাই, এই প্রোটিনটা আমি কোন কোন খাবার থেকে পাই, ফ্যাটটা, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এগুলো সবগুলো আমি কোন খাবার থেকে পাই, এটাই হচ্ছে উৎস। এখন কার্বোহাইড্রেটের উৎস, ধরো আমি তোমাদেরকে 100টা খাবারের লিস্ট করে দিলাম যে এই 100টা খাবার থেকে আমি কার্বোহাইড্রেট পাই, তাহলে কি তোমাদের মনে থাকবে? আমার তো মনে হয় জীবনে মনে থাকবে না। আবার ধরো পৃথিবীতে এমন অনেক খাবার আছে যেটা কি আমি খাওয়া তো পরে কথা, আমি জীবনে চোখেও দেখিনি, আমি কেন, তোমরাও সেম। তাহলে সেই খাবারগুলোতে আমি বুঝবো কী করে যে এগুলিতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস না ওয়াটার কোনটা আছে? এটা বোঝার জন্য, এটা কিন্তু তোমাদের বইয়ের পড়া না, একটু জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি। এটা বোঝার জন্য তোমাদেরকে আমি কোনো সহজ একটু টেকনিক দিয়ে দেব। কি? যেমন ধরো এটা, ধরো একটা আলু, ঠিক আছে? এই আলু এবং আলুর তৈরি যত খাবার আছে, আলুর তৈরি কি? আলুর চিপস, আলু ভর্তা, আলু ভাজি, আলু ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে আলু আরও অনেক কিছু, ঠিক আছে? এই সব হচ্ছে কার্বোহাইড্রেট। এটা একটা। তারপরে ধরো ভাত, ধরো এটা ভাত, ভাতের প্লেট, ঠিক আছে? এটা কি? ভাত, সরি ভাত না, সরি চাল, চাল। হ্যাঁ, এটা হচ্ছে আলু, এটা হচ্ছে চাল। দ্যাট মিনস চালে কিন্তু কার্বোহাইড্রেট, চাল দিয়ে কিন্তু আমরা শুধু ভাত খাই না, চাল দিয়ে কিন্তু আমরা আরও অনেক কিছু, চাল দিয়ে কী করি আমরা? খিচুড়ি করি, পিঠা বানাই, তারপরে পায়েস, এরপরে কেক, বিস্কিট থেকে শুরু করে আরও অনেক কিছু আমরা এই চাল দিয়ে বানাই, ঠিক আছে? তার মানে আলু, চাল, আরেকটা হচ্ছে চিনি, চিনির একটা প্যাকেট, ঠিক আছে? এটা ধরো চিনি। এই চিনি দিয়ে আমরা কী করি? শুধু কি জুস বানিয়ে খাই? না, এই চিনি দিয়ে আমরা মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে পিঠা, কেক, বিস্কিট, পায়েস অনেক কিছু বানাই। দ্যাট মিনস যাই করি না কেন সবই হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? এখন এবং মিষ্টি ফল, মিষ্টি ফল, মিষ্টি ফল কেন বললাম? যেই ফলটা খেলে, মিষ্টি ফল বা মিষ্টি সবজি, হ্যাঁ মিষ্টি ফল বা মিষ্টি সবজি অথবা মিষ্টি জাতীয় খাবার, ঠিক আছে? যাই ভাবো, ঠিক আছে? এটা কেন বললাম? দেখো কাঁচা আম, কাঁচা অবস্থায় কি টক, পেঁপে, কাঁচা অবস্থায় কিন্তু এটার কোনো কার্বোহাইড্রেট নেই বললেই চলে, কিন্তু যখন এই কাঁচা আম কিংবা কাঁচা পেঁপেটা পাকবে তখনই কিন্তু এটার মধ্যে পর্যাপ্ত কার্বোহাইড্রেট চলে আসবে। সেম মিষ্টি সবজি, যেমন ধরো গাজর, তারপরে মিষ্টি খাবার, মিষ্টি যে কোনো খাবার, মিষ্টি পায়েস থেকে শুরু করে এভরিথিং, মোট কথা যেটা মুখে দিলে আমাদের কাছে মিষ্টি লাগবে, ঠিক আছে? এইগুলি হচ্ছে, এখন দেখো এই যে আলু, চাল, চিনি, এই আইটেমে তো আমার মনে হয় যে 100 খাবার আমরা লিখে ফেলতে পারবো, কিন্তু 100 খাবার কিন্তু আমরা মনে রাখতে পারবো না। তো আমার কাছে মনে হয় এটা হচ্ছে মনে রাখার একটা শর্টকাট ওয়ে, ঠিক আছে? এবার দেখো কাজ, কার্বোহাইড্রেটের মেয়েরা, কার্বোহাইড্রেটের কাজ কী? কার্বোহাইড্রেট কিন্তু আমাদের বডিতে অনেক কাজ করে। যেমন ধরো তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের কাজ কী? ধরো তোমরা কিন্তু বাসায় অনেক কাজ করো, তোমাদের লাইফে কি পড়াশোনা, তারপর একটু টুকটাক হয়তো বা মাকে হেল্প করো, ঘর গুছাও থেকে শুরু করে আরও অনেক কিছু করো। তো এখন যদি আমি বলি তোমাদের প্রধান কাজটা কি, কি বলবে? ঘর গুছানো? না, স্টুডেন্ট লাইফে আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা, ঠিক আছে? সেম কার্বোহাইড্রেটের প্রধান কাজটা কি? কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে শরীরে বা বডিতে তাপশক্তি উৎপাদন করাটাই হচ্ছে এটার প্রধান কাজ। আর এছাড়াও কার্বোহাইড্রেট কিন্তু আরও অনেক কাজ করে থাকে। কি কি কাজ? যেমন ধরো আমি তোমাদেরকে একটু বলি, তোমাদেরকে আমি বলেছিলাম না যে কার্বোহাইড্রেট আমাদের বডিতে তাপশক্তি উৎপাদন করে, কার্বোহাইড্রেট না থাকলে ফ্যাট করে, ফ্যাট না থাকলে প্রোটিন করে। দ্যাট মিনস যদি এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম আপনি তো বলেছেন একটা না থাকলে আরেকটা করে,
বডিতে যদি এই তিনোটাই থাকে তখন কে করে? বডিতে যখন এই তিনোটাই থাকে তখন কে করে? তখন এই কার্বোহাইড্রেটটা করে কি, এই দুটাকে বলে, এই প্রোটিন আর ফ্যাটকে বলে তোমরা রিল্যাক্সে থাকো, আমি তাপশক্তি উৎপাদন করছি। দ্যাট মিনস কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটকে তাপশক্তি উৎপাদনের কাছ থেকে, তাপশক্তি উৎপাদন করার কাছ থেকে অব্যাহতি দেয়। এটা বইয়ের ভাষায় বললে তোমাদের কাছে খুব কঠিন মনে হবে, এজন্য আমি একটু বুঝালাম যে কার্বোহাইড্রেট কি বলে প্রোটিন আর ফ্যাটকে, যে যেহেতু আমি আছি, আমি তাপশক্তি উৎপাদন করি, তোমরা দুজন রিল্যাক্স থাকো, ঠিক আছে? তো এছাড়া আর কী করে? আমাদের শরীরে কিটোসিস একটা রোগ হয়, সেই কিটোসিস রোগের হাত থেকে কার্বোহাইড্রেট আমাদেরকে রক্ষা করে। আর আরেকটা সবচেয়ে মজার ব্যাপার যেটা, আমাদের কার্বোহাইড্রেটটা কিন্তু আমরা কি করি অনেক সময়, বাবা বাজার বেশি করলে কি আমরা মা সবটাই একবারে রান্না করে খেয়ে ফেলি? না, আমরা কি করি, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা রান্না করে বাকির খাবারটা আমরা স্টোরেজ করে ফ্রিজে রেখে দেই। আমাদের বডিটা আল্লাহ এত বড় বিজ্ঞানী সুবহানাল্লাহ, সে আমাদের বডিটাকে এত সুন্দর করে বানিয়েছে। দেখো আমরা অনেক সময় কী করি, যে খাবারটা যদি খুব মজা হয়, ধর একটু ভর্তার আইটেম কিংবা মজার কোনো আইটেম হলে আমরা একটু ভাত 1 প্লেটের জায়গায় কী করি, 2 প্লেট খেয়ে ফেলি না বেশি? তো এই যে যখন আমরা অতিরিক্ত খাবারটা খাই, সেই অতিরিক্ত খাবারটা আমাদের শরীর কি করে, দ্যাট মিনস এই কার্বোহাইড্রেটটা, ভাতে তো কার্বোহাইড্রেট থাকে, এই অতিরিক্ত ভাতটা কি করে গ্লাইকোজেন আকারে আমাদের লিভারে যে ওই ফ্রিজের মতন জমা থাকে, এবং ওইটা ফ্রিজ থেকে কখন বের হয়, যখন আমাদের প্রয়োজন হয়। সেল ওই গ্লাইকোজেনটা আমাদের লিভার থেকে তখনই বের হয়। আমরা অনেক সময় স্টারভেশনে থাকি না, অনাহারে কিংবা কোনো কারণে, ধরো অনেক সময় হয় না যে তোমরা রাতে খেয়েছো, সকালবেলা না খেয়ে কলেজে চলে আসলো কিংবা স্কুলে চলে গেলা, সেই সময় কি হয়, আবার বাসায় যেয়ে খেতে খেতে দুপুর হয়ে যায়। তো এই যে লং টাইম তোমরা না খেয়ে থাকলে, এই লং টাইম আমরা স্টারভেশনে থাকি, সেই সময় আমাদের বডিতে এনার্জি দেয় ওই যে স্টোরেজ থাকা গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেনটা লিভার থেকে আবার ভেঙে আমাদেরকে কাজ করার শক্তি দেয়, ফলে কি আমরা কাজ করতে পারি। তাহলে এই কাজটা আমাদের কে করে? এই কার্বোহাইড্রেট করে। আরেকটা মজার কাজ করে কার্বোহাইড্রেট, এটা হচ্ছে মজার বলবো না, এটাকে বলবো নাছোড় বান্দা। কেমন বলেছি না যে আমরা অনেক সময় অল্টারনেট কাজ করি, কিন্তু আমাদের যে ব্রেন, হ্যাঁ আমাদের ব্রেনটা, মেয়েরা প্রত্যেকটা জিনিস চলার জন্য কিন্তু কি একটা এনার্জির দরকার। আমাদের এনার্জি হচ্ছে খাবার, গাড়ির এনার্জি হচ্ছে পেট্রোল, ফুয়েল। ঠিক তেমনি আমাদের যে ব্রেনটা কাজ করছে, আমাদের ব্রেনটা কাজ করার জন্য যে এনার্জির প্রয়োজন, সেটার নাম হচ্ছে গ্লুকোজ। এখন কথা হচ্ছে গ্লুকোজটা কি? গ্লুকোজটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কার্বোহাইড্রেট, দ্যাট মিনস অনেক ধরনের কার্বোহাইড্রেট আছে, যেমন কি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ, মল্টোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, আরও অনেক রকম। এই আমাদের ব্রেনটা এত নাছোড় বান্দা, সে যত রকমের কার্বোহাইড্রেট আছে, কোনো কার্বোহাইড্রেট থেকে সে এনার্জি নেবে না, সে একমাত্র গ্লুকোজ থেকেই এনার্জি নেবে। এবং তার কথা হচ্ছে গ্লুকোজ থাকলে আমি তোমার ব্রেনকে কাজ করাবো, আর যদি গ্লুকোজ না থাকে তাহলে আমি তোমাকে সেন্সলেস করে ঠাস করে ফেলে দেবো। আমাদের ব্রেনের একমাত্র জ্বালানি হিসাবে কি এই কার্বোহাইড্রেটের গ্লুকোজটাই কাজ করে থাকে। তারপরে দেখো, এই যে বললাম বিভিন্ন রকম কার্বোহাইড্রেট আছে, এর মধ্যে এক ধরনের কার্বোহাইড্রেটের নাম হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজটা কেমন? কিছু শাকসবজি আছে, যেমন শাক, যত শাক আছে শাক, এবং কিছু সবজি প্লাস ফলমূল আছে আঁশ জাতীয়, যেমন ধরো পেয়ারা, তারপরে ডাঁটা, হ্যাঁ পুঁই শাকের ডাঁটা, তারপরে পুঁই শাক, তারপরে এরকম বিভিন্ন যে শাকসবজিগুলো আছে, হ্যাঁ ফাইবার জাতীয়, আঁশ জাতীয়, এই ফাইবার জাতীয় শাকসবজি ফলমূলকে বলে সেলুলোজ। এই সেলুলোজগুলো কি করে জানো? আমাদের শরীরে আমাদের মলের পরিমাণটা বাড়িয়ে ফেলে এবং আমাদেরকে কোষ্ঠকাঠিন্য, যেটাকে বলে কনস্টিপেশন, এবং আঞ্চলিক ভাষায় বলে কষা, অনেকের কষা হয় না, হাঁকা করতে প্রবলেম হয়, এই কষা রোগ থেকে নিরাময় দেয় হচ্ছে এই সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট। বুঝা গেল? তাহলে দেখো, কার্বোহাইড্রেট আমাদের শরীরে কিন্তু আরও অনেক কাজ আছে, আমি তোমাদেরকে একটু মেন কাজগুলোই বললাম, অনেক কাজ করে থাকে। এখন আমি যদি তোমাদেরকে বলি তাহলে কার্বোহাইড্রেটের অভাবে কি হয়, মোটামুটি কাজগুলো যেটা বলেছি সেটাই
উল্টোটাই হবে, তাই না, যে এটা হয়ে থাকে। আর এছাড়া হচ্ছে তারপরে দেখো নেক্সটে আমরা কি পড়বো, প্রোটিনটা পড়বো। আমরা কিন্তু কার্বোহাইড্রেট অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, প্রোটিনটা কি? প্রোটিনটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত প্রোটিন। আচ্ছা, এই প্রোটিনকে বিভিন্ন ভাগে, আমরা যখন ফুড অ্যান্ড নিউট্রিশনে অনেক ভাগ, 7-8 ভাগে ক্লাসিফিকেশন করা যেত, মানে শ্রেণীবিভাগ করা যেত, কিন্তু তোমাদের এই ইন্টারমিডিয়েটের পর্যায়ে এত দরকার নেই। তো ছোট্ট পরিসরে আমরা একটু পড়ি যে এটা হচ্ছে উৎসের উপর ভিত্তি করে প্রোটিনটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। উৎস মানে কি? উৎস হচ্ছে ওই যে আমরা কোত্থেকে প্রোটিনটা পাই, যেমন প্রাণীজ উৎস, আরেকটা হচ্ছে কি উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎস থেকে প্রোটিনটা পাই কি? মেয়েরা, তোমাদেরকে এখানে আমি আগে একটু উৎসটা পড়িয়ে নিই, তাহলে তোমাদের এখানে একটু ধরতে সুবিধা হবে। যত প্রাণী আছে পৃথিবীতে, যত প্রাণী আছে যেটা নাকি এক কথায় চলাফেরা করতে পারে, হ্যাঁ, যেমন কি, যেমন ধরো মাছ, তারপরে মাছ তো চলাফেরা করতে পারে। মাংস বললে তো হবে না, মাংস বলতে কি বোঝায়, যে হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো মোট কথা যেগুলো হালাল আমরা খাই, এবং যা একটা হারাম, হারাম মানে মোট কথা সমস্ত প্রাণীর মধ্যে আছে, কিন্তু আমরা মুসলমানরা তো আসলে আমরা তো সব আমাদের জন্য হালাল না, আমরা যেটা খাই এক কথায়। তো সমস্ত মাছ মাংসের মধ্যে, হ্যাঁ, ধরো আমি একটু শর্টে এঁকে দিলাম তোমাদেরকে, এটা ধরো মাছ, তারপরে মাংস, মাছ। আচ্ছা, মাংসটা আমি একটু লিখি, অথবা একটু রোস্টের পিসের মতোই করি, ঠিক আছে, মাছ, মাংস। এরপরে এক্সেপশনাল হচ্ছে দুধ আর ডিম, দুধ, ডিম আর বিচি। দেখো, মাছ, মাংস, দ্যাট মিনস মাছ, মাংস, এবং মাছ, মাংস থেকে আমরা যা তৈরি করি, যদি আমি বলি আমি হ্যাঁ মাছের ভর্তা বানিয়েছি, কিংবা মাছ ফ্রাই করেছি, কিংবা চিকেন ফ্রাই, চিকেন দিয়ে আমি যা রান্না করি, এভরিথিং সবই হচ্ছে প্রোটিন। দুধ, ডিম, দুধও প্রোটিন, দুধ এবং ডিমটা কিন্তু প্রোটিনের বেস্ট সোর্স। মেয়েরা, তোমাদেরকে একটু আমি একটু বলে নেই, ডিমটাকে বলে প্রোটিনের বাটখারা। দ্যাট মিনস আমাদের এই যে বডি তৈরি করার জন্য যতটুকু প্রোটিন, যে পরিমাণে প্রোটিন দরকার, এই ডিমে ঠিক ততটুকু প্রোটিন সেই পরিমাণেই আছে, এই জন্য ডিমকে বলা হয় প্রোটিনের বাটখারা। আচ্ছা, দুধ, ডিম এবং দুধ, ডিম দ্বারা তৈরি খাবার। আরেকটা হচ্ছে বিচি। আমরা কিন্তু অনেক বিচি জাতীয় খাবার খাই, যেমন এই বিচির মধ্যে সমস্ত ডাল কিন্তু বিচি। বিচি কোনটা? বিচি হচ্ছে যেটা মাটিতে ফেললে গাছ হয়। তুমি ডাল, বিশেষ করে রমজান মাসের ছোলাটাতে তুমি বেশি বুঝবে, আমরা যদি ভিজিয়ে রাখি 1 দিন 2 দিন পরে দেখবে যে এটার মধ্যে একটা অঙ্কুর গজায়, হ্যাঁ, দ্যাট মিনস কি এটা থেকে গাছ হয়। বিচি, আমরা কাঁঠালের বিচি, মটরশুঁটির বিচি, আরও অনেক বিচি আমরা খেয়ে থাকি। এই সমস্ত বিচি, আমি বলেছি ডালটাও কিন্তু বিচি, ঠিক আছে, এটা তোমাদের বোঝার জন্য আমি এক্সট্রা করে লিখেছি। আবার আরও বিভিন্ন রকম বিচি, এই সব বিচি, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো সব হচ্ছে প্রোটিন। এখন দেখো, এগুলো থেকে যত রকম খাবার তৈরি হবে, এই সবগুলি হচ্ছে কি প্রোটিন জাতীয় খাবার। এখন আমরা প্রোটিনের যে উৎসটা, ওই যে শ্রেণীবিভাগটা আমরা একটু পড়ি। বলেছি কি প্রোটিনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন, আরেকটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। তাহলে প্রাণীজ প্রোটিন কোনগুলো? এগুলো। কেন? এগুলো আমরা প্রাণী থেকে পাই। আর উদ্ভিজ প্রোটিন কোনটা? এই যে উদ্ভিজ প্রোটিন হচ্ছে এটা, এই বিচি এবং ডাল, এই দুটো জিনিস আমরা কোত্থেকে পাই? উদ্ভিদ থেকে। দ্যাট মিনস এটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন। তাহলে মেয়েরা, তোমাদের কিন্তু এটা মনে রাখার জন্য আমি একটা শর্টকাট প্রসেসিং দিয়ে দিলাম, যে এই প্রসেসিংয়ের উপর বেস করে তুমি তোমার মাথাটা খাটিয়ে চিন্তা করবে। কারণ অনেক সময় এমসিকিউতে এমন কোশ্চেন দেওয়া হয় যে ধরো সকালবেলা আলুর ভাজি কিংবা আলু পরোটা, তো এর মধ্যে কোন খাবারের কোন উপাদানটা, তখন তুমি চিন্তা করবে যে আলু ভাজি, আলু অথবা আলুর দম। ম্যাডাম তো আলুর দম পড়ায়নি, ম্যাডাম তো বলেছে আলুর মধ্যে, হ্যাঁ, তাহলে আলুর দমও কি? এটা তো আলু দিয়ে তৈরি। তখন তুমি ওইটা মাথা খাটিয়ে অ্যান্সার করবে। আচ্ছা, তারপরে দেখো,
এছাড়াও প্রোটিনকে আরেকভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর 3 ভাগে ভাগ করা হয়েছে: সরল প্রোটিন, যৌগিক প্রোটিন, উদ্ভূত প্রোটিন। ঠিক আছে, আর আরেকটা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা কি, আমি তোমাদেরকে এটা একটু বলে নেই। অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রোটিনের একক। প্রত্যেকটা জিনিসেরই একটা একক থাকে। এই ধরো বিল্ডিংয়ের একক কী? বিল্ডিংয়ের একক কিন্তু ইট। এই যে আমি পোশাকটা পরেছি, পোশাকের একক কী? পোশাকের একক হচ্ছে ফাইবার বা তন্তু। তোমরা বলবে সুতা, না, সুতা কিন্তু পোশাকের একক না। এই যে আমি মাঝে মাঝে তোমরা বিশেষ করে সুতি ড্রেসগুলো পরলে এভাবে যদি দেখো তাহলে দেখবে কি একটু চুলের মতো আশ্বাস দেখা যায়, সেটাই কিন্তু ফাইবার। হ্যাঁ, সেম প্রোটিনের একক কী? প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সরল প্রোটিন, যৌগিক প্রোটিন, উদ্ভূত প্রোটিন। আচ্ছা, তারপরে দেখো এই অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে কিন্তু অনেক বেশি প্রয়োজন। এই অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনের উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিডকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: একটা কি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এবং অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। দ্যাট মিনস অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং নন অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এখন কথা হচ্ছে অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনটা? অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের দেহের জন্য অত্যাবশ্যক। ঠিক আছে, ফলে কি হয়, আমরা এগুলো কিন্তু আমাদের শরীর সেগুলো তৈরি করতে পারে না। ফলে কি আমাদের খাবার থেকে, আমরা কি খাবার থেকে বিভিন্ন প্রোটিন খাই না, খাবার থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের গ্রহণ করতে হয়। অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, দ্যাট মিনস অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো কি? যে অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের জন্য অত্যাবশ্যক, কিন্তু আমাদের শরীর সেগুলো, আমাদের বডি সেগুলো তৈরি করতে পারে না। ফলে কি আমাকে খাবার থেকে ওগুলো গ্রহণ করতে হয়, সেটা হচ্ছে অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো কয় ভাগে? 8 প্রকার। এটা প্রায় সিকিউ এমসিকিউতে অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের উপর একটা কোশ্চেন থাকে মোটামুটি। অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো 8 প্রকার। কী কী? 10 প্রকার। কী কী? আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। একটু তোমরা এটা ছন্দের মতো পড়বে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। ফিনাইল অ্যালানাইন, মিথিওনিন, থ্রিওনিন। ফিনাইল অ্যালানাইন, মিথিওনিন, থ্রিওনিন। খেয়াল করো, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। ফিনাইল অ্যালানাইন, মিথিওনিন, থ্রিওনিন। ভ্যালিন, আর্জিনিন। ভ্যালিন, আর্জিনিন। ঠিক আছে, লাস্ট হচ্ছে কি? ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন। ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন। এটা একটু ছন্দের মতো পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটা? অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যেটা আমাদের শরীর তৈরি করতে পারে, আমাদের বডির ভিতরে অটো তৈরি হয়, ফলে কি খাবার থেকে ওইটা আমাদের খাওয়ার দরকার নেই, সেটাই হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা প্রোটিনের কাজ পড়ব। আমরা কিন্তু প্রোটিনের ক্লাসিফিকেশন পড়ে ফেলেছি, দ্যাট মিনস শ্রেণীবিভাগ পড়েছি, প্রোটিনের উৎসটা পড়েছি। এখন পড়ব কি? প্রোটিনের কাজ। প্রোটিনের কাজটা হচ্ছে, আচ্ছা প্রোটিনের কাজ, প্রোটিনের আমি বলেছিলাম ওই যে আমরা সংজ্ঞাতে পড়েছিলাম যে ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। ওই ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণের কাজটা আমাদেরকে মূলত এই প্রোটিন করে থাকে। আর এছাড়া যেটা আমাদের বডির টোটাল যে রক্ষণাবেক্ষণ, এটাও আমাদের প্রোটিন করে। আর এছাড়া অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন। এখন কথা হচ্ছে ম্যাডাম অ্যান্টিবডি আর অ্যান্টিজেনটা কি? এটা হচ্ছে ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে অসুখ বিসুখ হলে আমাদের বডিতে আল্লাহ এমন কিছু সোলজার ফিট করে দিয়েছেন যে সোলজাররা আমাদের কি করে, আমাদের ওই অসুখ বিসুখের সাথে যুদ্ধ করে আমাদেরকে সুস্থ রাখে। ওই সোলজারদেরকেই বলে অ্যান্টিবডি বা অ্যান্টিজেন, যেটাকে নাকি আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা। ঠিক আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে হচ্ছে এই প্রোটিন। তারপরে দেখো আমাদের দেহের অভ্যন্তরে এনজাইম এবং হরমোন নামে কিছু জিনিস আছে। এই এনজাইম এবং হরমোন কিন্তু ওয়ান কাইন্ডস অফ প্রোটিন দিয়ে তৈরি। সেই এনজাইম, যেমন এনজাইম আমাদের কি কাজ করে? এনজাইম আমাদের খাবার হজম করে। যদি আমাদের শরীরে এনজাইম না থাকতো তাহলে কি আমাদের খাবার হজম হতো না। আবার হরমোনও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন কাজ করে। এই যে একটা বয়সে ছেলে হোক মেয়ে হোক, ওদের দৈহিক যে গঠন
কিংবা ধরো চুল পেকে যায়, আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আমাদের বয়স হওয়ার সাথে সাথে একটা পর্যায়ে আমাদের চামড়া কুঁচকে যায়, আমরা বৃদ্ধ হচ্ছি। এগুলো কেন? এগুলো এই সব হরমোনাল চেঞ্জের কারণেই এগুলো হচ্ছে, ঠিক আছে? তার মানে এই প্রোটিন আমাদের এনজাইম এবং হরমোন তৈরি করে, যেটা নাকি আমাদের শরীরের এই আভ্যন্তরীণ কাজগুলো কমপ্লিট করে থাকে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমাদের রক্তে হিমোগ্লোবিন, রক্তের একটা অন্যতম উপাদান। এই হিমোগ্লোবিন কমে গেলে ডাক্তাররা কি বলে? আপনার শরীরে রক্ত কমে গিয়েছে। এটা কিভাবে বুঝে? ওই হিমোগ্লোবিন দেখে। এই হিমোগ্লোবিন তৈরি করে হচ্ছে এই প্রোটিন, ঠিক আছে? এরপরে দেখো আমাদের শরীরে পানি সমতা, ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা, এটাও কিন্তু এই প্রোটিন মেনটেন করে থাকে। তারপরে আমাদের অনেক সময় কি হয় যে স্কিনটা একটু কেটে গেলে রক্ত পড়ে না, সেই রক্ত পড়াটা বন্ধ করে, এটাও কিন্তু আমাদের প্রোটিন করে থাকে। এছাড়া দ্যাট মিনস ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে প্রোটিন। আর এছাড়া তোমরা অনেক সময় দেখবে যে বিশেষ করে গ্রামেগঞ্জে বেড়াতে গেলে গ্রামেগঞ্জের বাচ্চাদের চুলগুলো দেখবে যে কেমন যেন লালচে লালচে, আমরা বলি কি রোদ্রে পুড়ে কিংবা পানিতে ডুবিয়ে চুলটা লাল হয়ে যায়। না, এটা হচ্ছে প্রোটিনের ঘাটতির কারণে ওদের চুলটা লাল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস প্রোটিনটা কিন্তু আমাদের স্কিন আমাদের চুলের জন্য চুলের স্বাভাবিক কালারটা মেনটেন করে। তাহলে এই প্রোটিনের যে অভাবজনিত রোগ, মেয়েরা প্রোটিনের অভাবজনিত রোগটা কি? প্রোটিনের অভাবে হচ্ছে কোয়াশিয়রকর এবং ম্যারাসমাস হয়। তোমাদেরকে এখানে আমি একটু বলে নেই কোয়াশিয়রকর আর ম্যারাসমাস। কোয়াশিয়রকরটা হচ্ছে শুধু প্রোটিনের অভাবে হয়, এটা মাথায় রাখবে। আর ম্যারাসমাসটা হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট, যখন প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই দুটার সম্মিলিত অভাব হবে তখন হবে ম্যারাসমাস। আর যখন শুধু প্রোটিনের অভাব হবে তখন হবে কোয়াশিয়রকর, ঠিক আছে? কোয়াশিয়রকর। মেয়েরা অনেক সময় তোমাদের কাছে কোয়াশিয়রকর চাইলে তোমরা ম্যারাসমাস দাও, আবার ম্যারাসমাস চাইলে কোয়াশিয়রকর দাও। এটা আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখবো। টেকনিক অ্যাপ্লাই করে যেমন কি কোয়াশিয়রকর এই রোগটাতে শরীরে পানি চলে আসে, যেহেতু শরীরে পানি চলে আসে তার মানে কি শরীরটা ফুলে যায়। এভাবে মাথায় রাখবে যে কোয়া, দ্যাট মিনস কমলার কোয়ার মতো একটু ফুলা ফুলা, একটু ভিতরে পানি থাকবে, এটা শুধু প্রোটিনের অভাবে হয়। আর ম্যারাসমাস কাদের হয়? মানে ম্যারাসমাস মানে একেবারে মোড়া টাইপের, ওটা হবে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুইটার সম্মিলিত যখন অভাব হবে। সেটা কিন্তু সচরাচর হয় না। এটা কাদের হয়? একেবারে যুদ্ধ বিধ্বস্ত, ওই যে ৭৪-এর দুর্ভিক্ষ, তারপর এখন এই যে সোমালিয়া, বিভিন্ন দেশে যে বাচ্চারা যে কী অবস্থা, ওদের হাড় এবং মনে যেন হাড়ের উপরে শুধু চামড়াটা লাগানো, ওই সব বাচ্চাদের এই ম্যারাসমাস রোগটা হয়। দ্যাট মিনস কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সম্মিলিত অভাব, ঠিক আছে? তো তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটারের উপর আমরা ক্লাস নেব, ঠিক আছে? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ সবল রাখুক। আল্লাহুম্মা আমিন।